চাচি, চাচি, মা কেমন করছে? মনে হয় বুকের ব্যথাটা বেড়েছে। 10 বছরের সৈকতের মুখ থেকে তার মায়ের কথা শুনে তার ছোট চাচি মায়া বেগম বলল, সে কি, তোর মায়ের ওষুধ নেই বাড়িতে? ঔষধ তো শেষ হয়ে গেছে মায়ের। আমি চাচাকে বলেছিলাম, চাচা এনে দেবে বলেছিল, কিন্তু নিয়ে আসেনি। ঠিক আছে, তুই তোর মায়ের কাছে গিয়ে বস আর আমাকে প্রেসক্রিপশনটা দে, আমি ঔষধ আনার ব্যবস্থা করছি। সৈকত রুম থেকে প্রেসক্রিপশনটা নিয়ে এসে তার চাচিকে তাদের রুমে দিয়ে যায়। আর তখন রুম থেকে তার চাচির মা মনোয়ারা বেগম আর চাচার মেয়ে নিধি কথা শুনতে পায়। তার চাচির মা মনোয়ারা বেগম বলছে, তুই একদম টাকা দিবি না মায়া, কোথা থেকে পাবি? তোর নিজের ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে, ওদের পিছনে অত খরচ করতে হবে না। আমি জামাইকে বারণ করে দিব। মায়া বেগম তার মা মনোয়ারা বেগমের কথা শুনে বলল, মা, তুমি কি সব উল্টোপাল্টা কথা বলছো? আমার ছাড়া ওদের আছে কে বলো? আমার ছেলে মেয়ে থেকে ওর অধিকার অনেক বেশি আছে এই সম্পত্তির ওপর। ওর বাবা মারা যাওয়ার পর চিন্তা করে ওর মা অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার বলেছে ওর দিকে খেয়াল রাখতে, আর তুমি এ কথা বলছো? ওরা তো আমাদের নিজেদের। তুমি তো জানো আমার বিয়ে আসার থেকে বর উঠিয়ে নিয়ে চলে গিয়েছিল। ওই আপুই আমাকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছে। আমি কি করে ভুলে যাব সেই কথা? কতটা নেমখারাম নই আমি। মায়া বেগমের কথা শুনে তার ছোট্ট 7 বছরের মেয়ে নিধি বলল, মা, তোমার কাছে পয়সা চাইলে তুমি আমাকে দাও না, অথচ বড় ভাইয়া কিছু বললে তুমি তাকে দাও। আজকে বড় মার শরীর খারাপ, তুমি বলছো ওষুধ এনে দেবে। মায়ের মুখে এই কথা শুনে মায়া বেগম বলল, সীমা, এ কথা বলতে নেই, আমি তোমাকে তো পয়সা দেই। নানি বলেছে বড় মার পেছনে আর টাকা খরচ করতে বাবাকে বারণ করবে। মায়ের মুখে এই কথা শুনে মায়া বেগম রেগে যায় আর তার মা মনোয়ারা বেগমকে উদ্দেশ্য করে বলে, মা, নিধি এখন ছোট, ওর মাথায় এসব ঢুকিও না। আমরা বড়রা নিজেদের মধ্যে সব আলোচনা করব, ওর মধ্যে কোনো এসব ঢুকাচ্ছ? তুই এখান থেকে যা নিধি। আর শোন, তোর ভাইয়া রাজু যেমন তোর নিজের ভাইয়া, সৈকত ভাইয়াও নিজের। তুই নিজের ভাইকে যেমন ভালোবাসিস, বড় ভাইয়া সৈকতকেও সেই রকম শ্রদ্ধা করবি। আর নানি কি বলেছে সেসব কথা কানে দিবি না। মায়ের কথা শুনে ছোট নিধি সেখান থেকে চলে যায়। মেয়ে চলে গেলে মনোয়ারা বেগমকে উদ্দেশ্য করে মায়া বেগম বলে, মা, তোমার বয়স হচ্ছে, তবুও তোমার স্বভাব পাল্টাচ্ছে না। তুমি আমার বাড়িতে এসে অশান্তি পাকাচ্ছ। তুমি কি সেই সব দিনগুলোর কথা ভুলে গেছো? আমি কিন্তু ভুলে যাইনি। কি করে ভুলে যাব? ওই আপু আমার সম্মানহানি থেকে আমাকে রক্ষা করেছিল। আমি বেঈমান হতে পারবো না। তুমি আমাকে আটকাবে না, আর আমার সংসারে কোনো রকম অশান্তি করার চেষ্টা করবে না। কথাটা বলে মায়া বেগম সেখান থেকে চলে যায়। মায়া বেগম চলে গেলে মনোয়ারা বেগম সৈকতদের রুমে ঢোকে আর তার মা কীতি বেগমের উদ্দেশ্য করে বলে, এই তুই কবে মরবি রে? এত লোকের মরণ হচ্ছে আর তোর কেন মরণ হচ্ছে না? তুই এই সংসারে জ্বালাবি বলে এখনো বেঁচে আছিস? কথাটা বলে কীতি বেগমের গলাটা টিপে ধরে মনোয়ারা বেগম। সাথে সাথে সৈকত সেখানে ছুটে আসে আর মনোয়ারা বেগমকে ঠেলে সরিয়ে দেয়। আচমকা ঠেলে দেওয়ায় মনোয়ারা বেগম পড়ে যায়। সৈকত মনোয়ারা বেগমকে উদ্দেশ্য করে বলে, নানি, তুমি কি করছিলে? কি করছিলাম? আমি সবাইকে বলবো তুই আমাকে ঠেলে ফেলে দিয়েছিস। আর কিসের জন্য ফেলেছিলে সেটা বলবে না? কি করেছি কি আমি? তোর চাচা বাড়ি আসুক, এই বাড়ি থেকে তোকে যদি না তাড়াই, আমার নাম মনোয়ারা বেগম নয়। তুমি আমার মাকে গলা টিপে মারার চেষ্টা করেছিলে, আর আমি বুঝি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? কিছুক্ষণ পর সৈকতের চাচি মায়াদেবী ও চাচা
রাশিদ আহমেদ বাড়িতে আসে। ওদেরকে দেখে মনোয়ারা বেগম কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমি আর এখানে থাকবো না। রশিদ, আমাকে আমার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। শাশুড়ি মার কান্না শুনে জামাই রশিদ আহমেদ বলে, কেন, কি হয়েছে মা? এখানে তো আপনার কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে আপনি চলে যাওয়ার কথা বলছেন কেন? জামাইয়ের কথা শুনে শাশুড়ি মনোয়ারা বেগম নিধিকে ইশারা করে দেয়। কি বলতে হবে ছোট নিধি তার বাবাকে বলে, বাবা, আজকে সৈকত ভাইয়া নানিকে ঠেলে ফেলে দিয়েছে। নানি কোমরে ব্যথাও পেয়েছে, সেই কারণে নানি আর এখানে থাকতে চাইছে না। রাশিদ আহমেদ জানে তার শাশুড়িকে সৈকত পছন্দ করে না। ছোট্ট নিধির কথায় সে বিশ্বাস করে সৈকতকে খুব মারধর করে। মায়া বেগম ছুটে আসে আর বলে, তুমি ছোট মেয়েটার কথা শুনে ওকে মারতে শুরু করে দিলে। আগে ও কি করেছে জিজ্ঞাসা করো। মায়া বেগমের কথা শুনে রাশিদ আহমেদ রেগে যায় আর বলে, তুমি একদম কথা বলবে না। তোমার আশকারাতে ও এতবার বেড়েছে। ও নিশ্চয়ই কিছু অন্যায় করেছে, সেটা মা দেখেছে, তাই মাকে ঠেলে ফেলে দিয়েছে। জামাইয়ের কথা শুনে শাশুড়ি মনোয়ারা বেগম কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। তখন সৈকত চিৎকার করে তার চাচাকে উদ্দেশ্য করে বলে, না, উনি ঠিক বলেননি। উনি আমার মায়ের গলা টিপতে ধরতে চেয়েছিলেন, তাই আমি ওনাকে ঠেলে ফেলে দিয়েছি। সৈকতের কথা শুনে রাশিদ আহমেদ বলে, কিন্তু নিধি যে বলল নারীকে ঠেলে ফেলে দিয়েছে। মায়া বেগম নিজের স্বামীকে উদ্দেশ্য করে বলে, কোনো কিছু জিনিস নিজের চোখে না দেখে বিশ্বাস করবে না। তুমি তো জানো আমার মা আপুকে দেখতে পারে না, তাহলে তুমি কি করে বিশ্বাস করলে? আর নিধি তো ছোট মেয়ে, ওকে যেভাবে শিখাবে ও সেভাবে বলবে। নিজের স্ত্রীর দিকে তাকিয়ে রাশিদ আহমেদ সৈকতের দিকে তাকালো। দেখলো সৈকতের চোখে জল। সে কিছু না বলে সৈকতকে মাথায় হাত বুলিয়ে সেখান থেকে চলে গেল। নিধি তখন তার মাকে বলছে, তুমি আমার মা নও, আমার দুই ভাই বোনের থেকে তুমি সৈকত ভাইয়াকে বেশি ভালোবাসো। তুই এখন ছোট নিধি, তুই কিছু বলবি না, তাই এইসব নিয়ে কথা বলবি না। তুই এখন খেয়ে পড়তে বস। সৈকত আহমেদ আমাদের গল্পের নায়ক। তার বয়স এখন 12 বছর। কিছুদিন আগে তার বাবা বাইক দুর্ঘটনায় মারা যায়। স্বামীর মৃত্যু মেনে নিতে পারে না তার মা। তারপর থেকে তিনি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে, মানসিক ডিপ্রেশনে চলে যায়। সারাদিন বিছানায় শুয়ে থাকে। তার মধ্যে হার্টের সমস্যা দেখা দেয়। সৈকত আহমেদের বাবা 2 ভাই ও 2 বোন। বোনেদের বিয়ে হয়ে গেছে। তার বাবা ফরজ আহমেদ ও চাচা রশিদ আহমেদ। তাদের জমি জায়গা আছে, পারিবারিক ব্যবসা আছে যা তার চাচা দেখাশোনা করে। তার চাচি মায়া বেগম সৈকতের মায়ের নিজের চাচাতো বোন। মায়া বেগমের বিয়ে ঠিক হয় অন্য জায়গায়, কিন্তু বিয়ের আসর থেকে বরকে তুলে নিয়ে যায়। তাদের কাছে খবর যায় মায়া বেগমের কিছু সমস্যা আছে। মায়া বেগমের মৃগী রোগ আছে। সে নাকি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। এই খবর কে রটায় তা জানা যায় না। সৈকতের মা সেই বিয়েতে দাওয়াত পেয়ে গিয়েছিল। সাথে তার স্বামী, দেওর ও ছেলে ছিল। ছেলে সৈকত তখন 2 বছর বয়স। সবাই যখন চিন্তা করছে কি হবে, তখন সৈকতের মা কিতি বেগম বলে ওঠে। তারপর কথা মতো রশিদ আহমেদের সাথে মায়া বেগমের বিয়ে হয়ে যায়। মায়া বেগমের মা মনোয়ারা বেগম সৈকতের মা কিতি বেগমকে দেখতে পারত না। কিতি বেগম অতটা সুন্দর ছিল না, অথচ তার ভালো ঘরে বিয়ে হয়। কিতি বেগম খুব শান্ত স্বভাবের মহিলা ছিলেন। সবার সাথে হাসি মুখে কথা বলতো, তাই অতি সহজেই মানুষের মন সে জয় করতে পারত। কিন্তু স্বামী মারা যাওয়ার পর সে যেন নীরব হয়ে যায়। তার কথা বলার শক্তি হারিয়ে যায়। সবকিছু থেকে সে উদাসীন হয়ে থাকত। আর মায়া বেগম যথেষ্ট সুন্দরী, কিন্তু কেউ মিথ্যে বদনাম করে আর মায়া বেগমের বিয়ে ভেঙে যায়। শেষে কিতির জন্য তার মেয়ের বিয়ে হয়।
সবাই কৃতি বেগমের নাম করলে মায়া বেগমের মা মনোয়ারা বেগম কৃতিকে দেখতে পারত না, আর কৃতির ছেলে হওয়ার জন্য সৈকতকে দেখতে পারত না। মায়া বেগমের 2 ছেলে মেয়ে, ছেলে রাজু, মেয়ে নিধি। তারা এখন ছোট। এর কিছুদিন পর সৈকতের মা কৃতি বেগম মারা যায়। মায়ের মৃত্যুতে সৈকত খুব ভেঙে পড়ে। তার চাচি তাকে সান্ত্বনা দেয় এবং মায়ের মতো তাকে আগলে রাখে। দেখতে দেখতে কেটে গেল আরো কয়েকটা বছর। সৈকত এবছর গ্রামের স্কুল থেকে মাধ্যমিক পাস দিয়েছে। একদিন সে তার চাচাকে বলে, চাচা, আমার মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, আমি তো এখন বাড়িতেই বসে আছি। আমার ইচ্ছা আমি কম্পিউটার শিখবো, আর আমাকে একটা কম্পিউটার কিনে দিবে। তুমি একটু ব্যবস্থা করে দিলে খুব ভালো হয়। সৈকত, এটা আবার বলতে হবে? আমি ব্যবস্থা করে দেবো। সামনে ফখরুলের দোকানের পাশে একটা কম্পিউটার সেন্টার রয়েছে, তাহলে আমি ওদের সাথে কথা বলবো। হ্যাঁ চাচা, তুমি কথা বলো। এখন কম্পিউটার না জানলে কিছুই করা যাবে না। ওরা যখন কথা বলছিল ঠিক তখনই মনোয়ারা বেগম তার জামাইকে উদ্দেশ্য করে বলে, শুধু ওর কথা ভাবলে হবে? নিধি, রাজু, ওদের জন্য তো ব্যবস্থা করতে হবে। মা, ওরা মাধ্যমিক পরীক্ষা দিক, তারপর ওদের ব্যবস্থা করে দিব। সৈকত তখন বড় হয়ে গেছে। আর একটা প্রয়োজন, কিছুদিন পর নিধি মাধ্যমিক পরীক্ষা দিবে, তারপর ওকে কিনে দিব। তারপর রাশিদ আহমেদ কম্পিউটার সেন্টারের সাথে কথা বলে সৈকতকে ভর্তি করে দেয়। মনোয়ারা বেগমের এইভাবে সংসারের কথা বলাটা মায়া বেগম বা রাশিদ আহমেদ কেউ পছন্দ করে না। মায়া বেগমের একটাই মাত্র ভাই, সে কর্মসূত্রে বিদেশে থাকে। সেই কারণে তার মা বাড়িতে একা থাকতে পারবে না বলে তার কাছে এনে রেখেছে। কিন্তু তার সংসারে অযথা কথা বলায় মায়া বেগমের পছন্দ নয়। একদিন রাশিদ আহমেদ ও মায়া বেগম তার ননদের বাড়ি গিয়েছিল। সৈকতকে বলেছিল দোকানে গিয়ে একবার বসতে। ওদের হার্ডওয়্যারের দোকান আছে, ওটা ওদের পারিবারিক ব্যবসা। সৈকতের বাবা মারা যাওয়ার পর তার চাচা রশিদ আহমেদ ব্যবসাটা দেখাশোনা করে। তার পরের দিন সৈকতকে কম্পিউটার সেন্টারে পরীক্ষা থাকায় সে যায়নি, আর হিসেবের গন্ডগোল থাকায় রাশিদ আহমেদ তার কর্মচারীদের খুব বকাবকি করতে থাকে। আর মনোয়ারা বেগম জামাইকে বলে, শুধু শুধু কর্মচারীদের বকলে হবে? বাড়িতে একটা বুড়ো দামড়া হাতি আছে, শুয়ে বসে থেকে অন্ন ধ্বংস করছে, আর কাজের কিছু করছে না। মনোয়ারা বেগমের কথা শুনে সৈকতের খুব কষ্ট হয়। সে মুখে কিছু বলে না, নীরবে চোখের জল ফেলে। কিন্তু তার চাচাতো বোন নিধি বলে, আমি তোমাদের কত করে বললাম আমাকে একটা স্কুটি কিনে দাও, তা কিনে দিলে না। সৈকত ভাইয়া যেই বলল কম্পিউটার কিনে দিতে, সাথে সাথে কম্পিউটার কিনে দিলে। দেখতেই তো পাচ্ছ সংসারে কিছু কাজ করছে না, বসে বসে শুধু টাকা পয়সা খরচ করছে। মেয়ের কথা শুনে মায়া বেগম রেগে যায় আর মেয়েকে বলে, তোর এখন কত বয়স, এরই মধ্যে স্কুটি কিনবি? সাইকেলের চেপে স্কুল যাস, স্কুটি কি দরকার শুনি? সৈকত ভাইয়ার বেলায় দরকার আছে, প্রয়োজন আছে, আর আমার বেলায় নেই, তাই না? তুই যা বুঝিস না তা নিয়ে কথা বলবি না। আগে বড় হওয়া, নিজে ইনকাম কর, তারপর স্কুটি কিনবি, পরে টাকায় বিলাসিতা দেখাবি না। সৈকত ভাইয়া বোধহয় নিজের টাকায় বিলাসিতা দেখাচ্ছে, ও তো কিচ্ছু করে না। ওকে 30,000 টাকা দিয়ে কম্পিউটার কিনে দেওয়ার, আর আমি একটা স্কুটি চাইলাম, তোমার পয়সা জুটলো না। মায়া বেগম ছুটে এসে নিধির গালে চড় মারল আর ঝাঁঝালোভাবে বলল, কতবার বলবো, সৈকত তোর বড় ভাই হয়, বড় ভাইকে সম্মান দিয়ে কথা বলতে হয়। তোর কি লাজ লজ্জা কিচ্ছুই নেই? আর তুই বলছিস এ সংসারে তোদের থেকে ওই সৈকতের সম্পত্তি অনেক বেশি, তাই বলছি যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। চুপচাপ পড়াশোনায় মন দে, জীবনে কিছু করার চেষ্টা কর। নানির কুটিলতায় তোর জীবন যেন শেষ না হয়ে যায়। একটা সময় দেখবি নানির কথা শুনে তোর জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তাই বলছি ইনকাম করবি, আর নিজের ইচ্ছাগুলো, নিজের স্বপ্নগুলো
সেই টাকায় পূরণ করবি। মায়ের কথায় নিধি রেগে গিয়ে বলে, তুমি আজকে ওই ছেলেটার জন্য আমার গায়ে হাত তুললে মা? আমি ওকে শান্তিতে এই বাড়িতে থাকতে দেব না। দেখো আমি আজকে কি করি। কথাটা বলেই নিধি পায়ের জুতো খুলে সৈকতকে মারতে যায়, আর সাথে সাথে মায়া বেগম ছুটে তার হাতটা ধরে ফেলে আর হাতটা মুচড়ে দেয়। নিধি চিৎকার করে ওঠে। মায়া বেগম হাতটা ছেড়ে দেয়, দেখে হাতটা ফুলে গেছে। মায়া বেগম সাথে সাথে জল দিতে গেলে নিধি তার মায়ের হাত সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। সৈকত বুঝতে পারে নানি ও তার নাতনি মিলে কিছু ষড়যন্ত্র করেছে, তাই সে তার চাচিকে বলে, চাচি, আর অশান্তি করতে হবে না। তুমি নিধিকে কিছু বলো না। কাল সকালে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। সৈকতের কথা শুনে মায়া বেগম বলল, তুই কি বলছিস? সৈকত চলে যাবে মানে? এটা তোর বাড়ি, আর তুই কোথায় যাবি? সামনের বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবি, তারপর কলেজে পড়াশোনা করবি। তোর বাবা মার স্বপ্ন ছিল তুই অনেক বড় হবি, সমাজে প্রতিষ্ঠিত হবি, আর তুই বলছিস বাড়ি ছেড়ে চলে যাবি? এই সংসারে তোরই তো সব কিছু, আমরা তো শুধু দেখাশোনা করছি। নিধি তো কিছুই জানে না, তাই ও চেঁচাচ্ছে। ও এখন ছোট, তাই ওর কথা কিছু মনে করিস না বাবা। মায়া বেগমের কথাগুলো শুনে সৈকত বলল, আমি সবই জানি চাচি, তবুও আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করব না। এই সম্পত্তি তোমরাই দেখাশোনা করো। আমি কাল সকালে চলে যাব। কোথায় যাবি তুই? ফারুক চাচাদের বাড়ি বসিরহাট। তুই জানিস ওদের বাড়ি বসিরহাটে কোথায়? আমি খুঁজে বের করে নেব, তুমি চিন্তা করো না। আর কাউকে কিছু বলার দরকার নেই। আমি ওখানে গিয়ে স্কুলে ভর্তি হব। পড়াশোনা তো আমাকে করতেই হবে। আমার অনেক স্বপ্ন আছে, সেগুলো পূরণ করতে হবে। সবগুলো পূরণ করতেই হবে। শিক্ষা ছাড়া জীবনে এগোবো কি করে? দেখ, তুই বড় হয়েছিস, তাই আমি তোকে কিচ্ছু বলবো না। তবে যদি কখনো মনে হয় তুই ফিরে আসবি, তোর সব কিছু প্রাপ্য তুই পেয়ে যাবি। তোর অধিকার থেকে তোকে কখনো বঞ্চিত করব না। আমার এই অবুঝ মেয়ে কেন বুঝলো না আমি জানি না। তোকে কেন বড় ভাইয়ের দরজা দিতে চাইছে না, আমার মায়ের কারণে। তবে যাই হোক, তুই যা ভালো বুঝিস তাই কর। তুই বড় হ, মানুষ হ, সমাজে প্রতিষ্ঠিত হ, তোর বাবা মার স্বপ্ন পূরণ কর। আল্লাহর কাছে এই দোয়াই করি। তার পরদিন খুব ভোরেই সৈকত বসিরহাটে তার বাবার বন্ধুর বাড়ি চলে যায়। বাড়ি থেকে তাড়াতে পেরে নিধি ও তার নানির মুখে হাসি দেখা যায়, কিন্তু মায়া বেগম আর রশিদ আহমেদ খুব বিরক্ত হয় আর মেয়েকে বলে, তুই আজকে যে ভুল করেছিস, এর শাস্তি একদিন না একদিন তুই পাবি। মাথার উপর বড় ভাইয়ের ছায়া কতটা দরকার তুই সেটা বুঝবি না। বড় ভাই হলো বাবার সম্মান। এমন একটা দিন আসবে, তুই সেদিন কাঁদবি আর আফসোস করবি তুই কত ভুল করেছিস। আমি যদি না থাকি, তুই এই কথাটা মনে রাখবি। মায়ের কথা শুনে নিধি হাসতে হাসতে বলে, কি হবে? কিচ্ছু হবে না। তোমার অভিশাপ লাগবে না। আর ওই রকম বড় ভাই থাকার থেকে না থাকা অনেক ভালো। আমি ওকে সহ্য করতে পারতাম না। ওকে দেখলে আমার মাথায় যন্ত্রণা হতো। ও আজকে চলে গেছে, আমার বুক থেকে একটা পাথর নেমে গেছে। এবার থেকে আমি শান্তিতে ঘুমাতে পারবো। আর তুমি বড় বড় জ্ঞান দেবে না আমার সামনে। আমি করেছি, বেশ করেছি। ও যদি ফিরে আসে, এবার আমি মিথ্যে বদনাম দিয়ে ওর নামে থানায় অভিযোগ করব। বুঝতে পেরেছো আমার কথা? মেয়ের কথা শুনে মায়া বেগম কিছু বলল না। সে ভিতরে একটা আক্ষেপ প্রকাশ করলো আর মনে মনে বলল, আল্লাহ আমার মেয়েটাকে ক্ষমা করে দাও, আর সৈকত যেন ভালো থাকে। ওকে তুমি সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে। খুব সকালে সৈকতকে ফারুক চাচার বাড়িতে দেখে চাচা একটু অবাক হয়ে যায় আর বলে, কি রে তুই এখানে, আর এত সকালে কোনো খবর না দিয়েই? তোমার কাছে একটা দরকারে এসেছি চাচা। হ্যাঁ বল, কি দরকার? তারপর সৈকত ফারুক চাচাকে সমস্ত ঘটনা খুলে বলে। তার সাথে নিধি কেমন ব্যবহার করত সব শোনার পর ফারুক চাচা বলল,
সব ঠিক আছে, কিন্তু তুই বাড়ি ছেড়ে চলে এলি কেন? ওখানে তোর অধিকার আছে। তোর বাবার তোর চাচার থেকেও বেশি সম্পত্তি আছে। তুই জানিস কি সেটা? তোর বাবা বিজনেস করে, ও বিজনেসের নামে 5 বিঘা জমি কিনেছে। ওই রোডের গায়ে তার এক পাশে দোকান আছে, আর এক পাশে যে জায়গাটা পড়ে আছে ওটা পুরোটাই তার বাবার নামে। ওটা তোর বাবা নিজের পয়সায় কিনেছে, তোর দাদুর সম্পত্তি নয়। তাই তোর চাচার কোনো অধিকার নেই। তোর বাবা আমার বন্ধু ছিল, ও আমার সব কিছু বলতো, কিন্তু হঠাৎ যে তোর বাবা এইভাবে মারা যাবে তা আমি ভাবতেই পারি না। ফারুক আলীর কথা শুনে সৈকত বলল, চাচা, সম্পত্তির বিষয়ে আমি কিছু জানি না, আর এই মুহূর্তে জানার ইচ্ছেও নেই। এখন আমি আমার কেরিয়ার তৈরি করতে চাই। তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও, যাতে আমি হোস্টেলে থেকে পড়াশোনা কমপ্লিট করতে পারি। তুমি তো বলেছিলে তোমার এক বন্ধু আছে, সে স্কুল টিচার, শিক্ষার সাথে যুক্ত, তোমার অনেক লোকেদের সাথে জানাশোনা আছে। তুমি ব্যবস্থা করে দাও। আমি এই মুহূর্তে বাড়ি ফিরে যাব না, অশান্তির মধ্যে আমার ভালো লাগছে না। সৈকতের কথা শুনে ফারুক আলী বলল, দেখ, আমি একটা কথা বলছি, তোকে বাড়ি ফিরে যেতে হবে না। তুই বরং আমার বাড়িতেই থাক, আর এখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ কর। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এখানে একজন স্কুল টিচার আমার ঘনিষ্ঠ বন্ধু, আশা করি সমস্যা হবে না। তারপরেও তুই যখন কলেজে ভর্তি হবি তখন কোনো হোস্টেল থেকে তোর ব্যবস্থা করে দেওয়া হবে। তুই ওখান থেকেই তুই পড়াশোনা কমপ্লিট করবি। তুই বুঝতেই পারছিস আমি কি বলছি? হ্যাঁ চাচা, আমি বুঝতে পেরেছি। চাচা, আমার পড়াশোনার খরচ তোমাকে দিতে হবে না। রোড অ্যাক্সিডেন্টে তখন আমার বাবার বিমার নমিনি ছিল আমার মার নামে, তাই মা 5 লক্ষ টাকা পেয়েছিল, আর মা মারা যাওয়ার পর সেই টাকা এখন পুরোটাই আমার নামে। আমি ওই টাকা থেকে পড়াশোনা করব, তোমাকে খরচ দিতে হবে না। শুধু একটা আশ্রয় দাও, আমি সেখানে নিরাপদে থাকতে পারি। ঠিক আছে, তাই হবে। তুই এখান থেকে পড়াশোনা করবি। এই বাড়ির কাউকে কিছু বলার কোনো দরকার নেই। আর তুই জানিস তো আমার 2 মেয়ে, ওরা যদি তোকে কিছু বলে তুই কিছু মনে করবি না। সৈকত তারপর থেকেই ফারুক আলীর বাড়িতে থাকে, কিন্তু ফারুক আলীর 2 মেয়ে সৈকতকে দেখতে পারে না। বড় মেয়ে মিতালি আর ছোট মেয়ে চৈতালি, দুজনেরই সৈকত যেন চোখের বিষ। সৈকতকে দেখে তার বড় মেয়ে মিতালি বলল, বাবা, এই আপদটাকে কোথা থেকে জোটালে? মেয়ের কথা শুনে বিরক্ত হয় ফারুক চাচা। সে বলে, তুই কী সব উল্টাপাল্টা কথা বলছিস? তুই জানিস না সৈকত কে? আমার জেনে কি হবে? আগে বলো, কেন আমাদের বাড়িতে এসেছে? এসেছে মানে ও এখানে থাকবে, এখান থেকে পড়াশোনা করবে, আর এখান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। কিন্তু কেন? ওর কি বাড়ি নেই? বাড়ি আছে, কিন্তু ওর বাবা মা নেই। ওর বাড়ি থেকে পড়াশোনার অসুবিধা হচ্ছিল, তাই এখান থেকে পড়াশোনা করবে। তুমি কি অনাথ আশ্রম খুলেছ যে অনাথ ছেলে মেয়েরা এখানে থেকে পড়াশোনা করবে? যদি বলো তাহলে আমার হাতে কিছু অনাথ ছেলে মেয়ে আছে, তাদের থাকার এখানে ব্যবস্থা করে দেই। তুই বড্ড বাজে বকিস মিতালি। সৈকত আমার বন্ধুর ছেলে, শুধু বন্ধু নয়, ওর বাবা আমার ছোট ভাই ছিল। ওদের সাথে আমাদের পরিবারের সম্পর্ক আছে, তাই অযথা অশান্তি করিস না। বাবার কথায় মিতালি একটু বিরক্ত হয়। সে কিছু না বলে সেখান থেকে চলে যায়, আর চৈতালির সাথে পরামর্শ করতে থাকে কিভাবে সৈকতের ক্ষতি করবে। সৈকত বুঝতে পারে, কিন্তু তবু কিছু বলে না। তাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখান থেকেই দিতে হবে। মিতালির বয়স এখন 20 বছর, আর চৈতালির 17। মিতালি সৈকতের থেকে 2 বছরের বড়, আর চৈতালি সৈকতের থেকে 1 বছরের ছোট। মা, জানো মিতালি আপুদের বাড়ি একটা কি সুন্দর ভাইয়া এসেছে। ওই ভাইয়া নাকি ওদের বাড়িতে থাকবে। রান্নাঘরে সবজি কাটায় ব্যস্ত ছিল আদিরা বেগম। আমি ওদের বাড়িতে পড়তে গিয়েছিলাম, ওরা সবাই আলোচনা করছিল, আমি শুনেছি। মিতালি আপু চৈতালি আপুর সাথে কী সব পরামর্শ করছিল। সে যেভাবেই হোক ছেলেটাকে বাবার চোখে খারাপ করতেই হবে। আমি কথাটা শুনেছি, তাই তোমাকে বললাম। মেয়ের কথায় আদিরা বেগম কিছু বুঝতে পারল না। সে নিজের কাজে মন দিল।
ঝুমুর হলো আমাদের এই গল্পের নায়িকা। তার বয়স এই সবে 10 বছর। সে ক্লাস 4-এ পড়ে আর মিতালির কাছে সে প্রাইভেট পড়তে যায়। আজ সকালে ঝুমুর পড়তে গিয়েছিল, তখন মিতালি আর চৈতালি সৈকতের বিষয়ে কথা বলছিল। সেটা ও শুনেছে আর তার মাকে বলেছিল। ঝুমুরের বাবা একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। ওরা মিতালিদের পাশের বাড়িতে ভাড়া থাকে। ঝুমুরের একটা ছোট ভাইও আছে, সে ক্লাস 2-তে পড়ে। একদিন ঝুমুর পড়তে গিয়েছিল আর মিতালি ঝুমুরকে আর ওর সাথে 3টে বাচ্চাকে পড়াচ্ছিল। হঠাৎ মিতালি একটা অঙ্ক ভুল করেছিল, সেই কারণে ঝুমুর মিতালিকে বলেছিল, আপু, আপনি অঙ্কটা আমাদের ভুল করিয়েছিলেন। পরীক্ষায় অঙ্কটা পড়েছিল, আমি খাতায় করেছিলাম, কিন্তু স্যার অঙ্কটা কেটে দিয়েছে, বলছে ভুল হয়েছে। আমি বলেছি আমাদের ম্যাডাম করিয়েছে। স্যার বলল তোমাদের ম্যাডাম ভুল শিখিয়েছে, এই কারণে স্যার আমার শাস্তি দিয়েছে। ঝুমুরের কথা শুনে মিতালি বলল, ঠিক করেছে, স্যার তোকে মেরেছে। আমি ভুল করিনি, ভুলটা তোর ছিল, তুই সঠিক অঙ্কটা করতে পারিসনি। না আপু, দেখুন, আপনি যেভাবে শিখিয়েছিলেন আমি সেভাবেই করেছি। আমি তো ভুল করিনি, আপনি ভুল করেছেন। ঝুমুরের কথায় মিতালি রেগে যায় আর বলে, মুখে মুখে তর্ক করিস? ভুল তুই করেছিস আর আমার নামে মিথ্যে কথা বলা? কথাটা বলে মিতালি কাঁচা কঞ্চি দিয়ে ঝুমুরকে খুব মারে। ঝুমুর চিৎকার করে কাঁদতে থাকে। সে শুধু একটাই কথা বলে যে মিতালি তারপরেও মারে। কিছুক্ষণ পর ছুটি দিয়ে দেয়। সৈকত রুম থেকে সব শুনতে পায়। যেই পথ দিয়ে ঝুমুর বাড়ি যায় সেই পথে সৈকত তাদের পিছু নেয় আর ঝুমুরকে বলে, কই গো, শুনছো? আমি তোমায় বলছি, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু দাঁড়াবে? মিষ্টি কণ্ঠস্বরে ঝুমুরের পথ চলা বন্ধ হয়ে যায়। তার বুকের ভেতর নিঃশ্বাস স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে না, এই শোনো, এই কথাটার মধ্যে কি আছে, এত সুন্দর কেন? এই কথাটা তার 10 বছরের কিশোরী মনে ঝড় উঠায়। সে বুঝতে পারে না কিসের অনুভূতি। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। সৈকত এসে বলে, তোমার নাম তো ঝুমুর চৌধুরী, অঙ্কটা করে দিয়েছে, সেই খাতাটা একবার বের করো। সৈকতের কথায় ঝুমুর কিছু বুঝতে পারে না। সে সৈকতের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়, তারপর আস্তে আস্তে ব্যাগ থেকে খাতাটা বের করে দেয়। সৈকত তখন বলে, তোমার অঙ্কের বইটা বার করো। অঙ্কের বই বলতেই ঝুমুর সৈকতের দিকে তাকায় আর খুব ধীর কণ্ঠে বলে, অঙ্কের বই নিয়ে কি করবেন? অঙ্কটা আমি মিলাবো। মিতালি যেভাবে অঙ্কটা করে দিয়েছে আর তুমি খাতায় যেভাবে করেছো, আমি সেটা দেখবো তুমি ভুল করেছো না মিতালি ভুল শিখিয়েছে। না, আপনাকে কিছু করতে হবে না। মিতালি আপু জানতে পারলে আমাকে বকাবকি করবে, আমাকে আরও মারবে। আমার মার খেতে ভালো লাগে না। দেখুন, আমার হাতে কত মেরেছে, আমার হাতটা ফুলে গেছে, কি ব্যথা। মিতালি আপু আবার মায়ের কাছে মিথ্যে অভিযোগ করবে, বলবে আমি নাকি পড়াশোনা করি না। কিন্তু ও যেভাবে পড়ায় আমি সেভাবেই পড়ি, আর আমি পরীক্ষার খাতায় সেভাবেই লিখি। কিন্তু মিতালি আপু বুঝতে পারে না, আপু নিজেই অঙ্কটা ভুল করে দিয়েছে। আমার কি দোষ বলুন? ঝুমুরের কথা শুনে সৈকত বলল, সে কারণে তো বলছি বইটা আমায় দাও আর আমি দেখাচ্ছি। তুমি যে পরীক্ষা দিয়েছো সেই খাতাটা বের করো, আর তোমার মিতালি আপু যে খাতার অঙ্কটা করে দিয়েছে তুমি সেটা আমাকে দেখাও। তাহলে আমি বলে দেব ভুল কার ছিল, তোমার না তোমার মিতালি আপুর, না পরীক্ষার স্যার। ওই ভুল করে তোমাকে নাম্বার দেয়নি। সৈকতের কথায় ঝুমুর কি বুঝলো কে জানে। সে একে একে তার পরীক্ষার খাতা, অঙ্কের বই, মিতালির করে দেওয়া অঙ্ক স্যার যেভাবে কেটে দিয়েছে সব কিছু সৈকতকে দেখালো। সব দেখে সৈকত বলল, ওই ভুল করেই তোমাকে নাম্বার দেয়নি। ঝুমুর, অঙ্কটা তোমার মিতালি আপুর ভুল করেছে। তুমি তোমার মিতালি আপুর যেভাবে খাতায় করেছিলে তুমি তাই করেছো। তোমার স্যার ঠিক বলেছে, অঙ্কটা ভুল হয়েছে। এই খাতাগুলো এখন আমার কাছে থাক, আমি তোমার স্যারের সাথে কথা বলবো।
তোমাকে আজকে খুব মেরেছে, আমি বুঝতে পেরেছি। তাই দ্বিতীয় দিন আর যাতে তোমাকে মার খেতে না হয় তার ব্যবস্থা করব। তোমার মিতালি আপু অন্যায় করেছে। কিন্তু ভাইয়া যদি মিতালি আপু জেনে যায় তাহলে আমাকে আবার বকাবকি করবে, আমাকে আবার মারবে। তোমাকে কেউ মারবে না আর বকবেও না, আমি দায়িত্ব নিলাম। তুমি এখন নিশ্চিন্তে বাড়ি যাও। সৈকত ঝুমুরদের স্কুলে যায়। ঝুমুর ক্লাস 4-এ পড়ে। সৈকত গিয়ে ঝুমুরের অঙ্কের টিচার নিজামের সাথে দেখা করে আর বলে, আপনি কি নিজাম সরকার, ঝুমুরের স্কুলের অঙ্কের টিচার? সৈকতের কথায় নিজাম সৈকতকে আপাদমস্তক দেখে তারপর বলে, হ্যাঁ, আমি নিজাম সরকার। ঝুমুর আমার ছাত্রী। তা কি হয়েছে বলুন? তারপর সৈকত ঝুমুরের বই, পরীক্ষার খাতা, মিতালির অঙ্ক করে দেওয়া খাতা সব কিছু বের করে নিজামকে দেখায় আর বলে, দেখুন, এই অঙ্কটা মিতালির খাতায় করে দিয়েছিল। মিতালি হলো ঝুমুরের প্রাইভেট টিউটর। পুরো অঙ্কটাই ভুল শিখিয়েছে, এতে ঝুমুরের কোনো দোষ নেই। ঝুমুর মিতালির করা অঙ্কটা পরীক্ষায় খাতা করেছিল, এতে আপনার কোনো দোষ দেখতে পাচ্ছি না। কারণ অঙ্কটা ভুল করেছে তাই আপনি 0 বসিয়ে দিয়েছেন, কিন্তু আপনি ঝুমুরকে খুব মেরেছেন। আর সেই কথাটা ঝুমুর গিয়ে মিতালিকে বলেছে, আর মিতালিও ঝুমুরকে খুব মেরেছে। ছোট মেয়েটা কি দোষ করলো জানি না, এবার বাড়িতে গেলে ওর মা বাবাও মারবে, তাই বেচারি খুব চিন্তায় পড়ে গেছে। আমি মিতালিদের বাড়িতে থাকি, আমি বিষয়টা দেখে ঝুমুরের সাথে কথা বলতাম। ঝুমুর খুব কান্নাকাটি করছে, ও খাতা দিতে চাইছিল না, আমি জোর করে নিলাম। দেখলাম মিতালি সত্যি অঙ্কটা ভুল শিখিয়েছে, তাই আপনাকে বলছি আপনি মিতালির সাথে কথা বলবেন। আমি যদি কিছু বলতে যাই আমাকে উল্টো কথা বলবে। আপনি তো জানেন মিতালি কীরকম মেয়ে, তাই বলছি ঝুমুরকে বকাবকি করবেন না। ও ছোট একটা নিষ্পাপ মেয়ে, এখানে ওর কোনো দোষ নেই। আপনি মিতালিকে বলবেন অঙ্ক করার সময় যেন সতর্ক থাকে। বাচ্চাদের কিছু শেখাতে গেলে সেটা যেন দায়িত্ব সহকারে শেখায়। যদি না পারে ওকে পড়াতে বারণ করে দেবেন। বাচ্চাদের যেন ভুল না শেখায়, এভাবে যেন মারধর না করে। ওর মনে এখন আতঙ্ক সৃষ্টি হয়েছে, বুঝতেই পারছেন তো, ছোট মেয়ে। আপনার স্কুলের শিক্ষক, তাই আমি অনুরোধ করলাম। আর আমার নাম মিতালিকে বলবেন না। সৈকতের মুখ থেকে সব শুনে নিজাম সরকার বলল, হ্যাঁ, আমি শুনেছি মিতালি আপনাকে নিয়ে কিছু কথা বলেছে। আপনি সায়েন্সে খুব ভালো, সায়েন্স নিয়ে পড়ছেন, ম্যাথমেটিক্স অনার্স করার ইচ্ছে আছে, এটাও শুনেছি। ঠিক আছে, আমি মিতালির সাথে কথা বলবো, আর আপনার নাম কখনোই আসবে না। মিতালিকে উচিত শিক্ষা দেওয়া দরকার আছে। বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে ওকে আরও সিরিয়াস হতে হবে। শুধু টাকার জন্য পড়ালে হবে না, কিছু দায়িত্ব থাকে। তাই পরবর্তীকালে ওর যাতে ভুল না হয় সেটা আমি অবশ্যই দেখব। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি আপনার সম্পর্কে শুনেছিলাম, কিন্তু আজ আপনাকে সামনাসামনি দেখলাম, খুব ভালো লাগছে। আমার নাম নিজাম সরকার, আমি প্রাইভেট স্কুলে পড়াই, সেই সাথে আমি একটা কোচিংয়ে চাকরির প্রস্তুতি নিচ্ছি। মিতালি আমার ভালো বন্ধু। মিতালি আর ওর বোন চৈতালি, ওরা দুজনে অহংকারী মেয়ে। তবে চৈতালিকে বললে শোনে, মিতালি তাও শোনে না। আপনাকে কেন পছন্দ করে না সেটা জানি না, আমার তো আপনাকে বেশ ভালো লেগেছে। রাতের দিকে মিরাজ সরকার মিতালিকে ফোন করে আর বলে, মিতালি, তোমার সাথে আমার কিছু কথা আছে, যদি অনুমতি দাও তাহলে বলতে পারি। এভাবে কথা বলছো কেন? কি এমন কথা বলবে যে অনুমতি চাইছো? তুমি আগে আমার কথা মন দিয়ে শুনবে, তারপর কথা বলবে। ঠিক আছে, কথা বলো। মিতালির কথায় হাসতে হাসতে নিজাম বলল, কালকে বিকালে দেখা করো, সামনাসামনি হলে সব বলবো। কেন গো, আমাকে দেখতে ইচ্ছে করছে? যদি বলি হ্যাঁ, তাহলে দেখা করছো? অবশ্যই দেখা করব। ভবিষ্যতে জীবনসঙ্গীর সাথে দেখা করতে কার না ইচ্ছে করে। আমাকে কালকে তুমি পেট ভরে ফুচকা খাওয়াবে আর আমাকে একটা গিফট কিনে দেবে, যেটা আমি দেখে এসেছি পয়সার জন্য কিনতে পারিনি। তুমি কাল আমায় কিনে দেবে, মাত্র 600 টাকা দাম, এমন কিছু নয়। আছে তো তোমার কাছে এই টাকাটা? মিতালির কথা শুনে নিজাম বলল, হ্যাঁ আছে, কিনে দেব। তাহলে কাল দেখা হচ্ছে, এখন রাখছি, কেমন? গুড নাইট।
মিতালি ও নিজাম ওরা দুজন দুজনকে ভালোবাসে। শুধু নিজাম ভালো চাকরি পাচ্ছে না বলে ওদের বিয়ে হচ্ছে না। নিজাম একটা প্রাইভেট স্কুলে পড়ায়, তাই নিজাম মিতালিকে অপেক্ষা করতে বলেছে। কথা মতো তার পরের দিন বিকালে মিতালি নিজামের সাথে দেখা করে আর বলে, কি গো, কাল যে তুমি দেখা করতে বললে, কি বলবে? তোমার চাকরির খবর কি? আর কদিন আমি অপেক্ষা করব? মিতালির কথা শুনে নিজাম বলল, আর অপেক্ষা করতে হবে না, খুব তাড়াতাড়ি ভালো খবর পাবে। এবার ইন্টারভিউ ভালো হয়েছে, আশা করি রেজাল্ট ভালো আসবে। তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো, কি বলবে? দেখো, মানুষ মাত্র ভুল করে, আবার কেউ যদি ভুল সংশোধন করে আমার তাকে খুব ভালো লাগে। তাই তোমাকে কিছু কথা বলছি। তুমি তো জানো আমি একটা প্রাইভেট স্কুলে পড়াই, আর তোমার ছাত্রী ঝুমুর যে তোমার কাছে প্রাইভেট পড়ে, ও আমার স্কুলের ছাত্রী। পরীক্ষায় একটা অঙ্ক দিয়েছিলাম যেটা ঝুমুর ভুল করেছে। আমি ঝুমুরকে মেরেছিলাম। ও বলেছিল আমাদের প্রাইভেট ম্যাম মিতালি আপু আমাকে এভাবে শিখিয়েছে, আর সেভাবে আমি খাতাই করেছি। তারপর শুনলাম তুমি নাকি ঝুমুরকে মেরেছো। তুমি খুব অন্যায় করেছো। ঝুমুর একটা বাচ্চা মেয়ে, ওর কোনো দোষ নেই। আমি দেখেছি খাতাতে তুমি অঙ্কটা ভুল করেছো। আমি তোমার হাতে লেখা চিনি, তাই মেয়েটাকে মারা ঠিক হয়নি তোমার। জানি তুমি টিচার, তবু তুমি অন্যায় করেছো। তাই বড় হয়েও ঝুমুরের কাছে ক্ষমা চেয়ে নেবে। আর দ্বিতীয় দিনে কিছু শেখানোর আগে তুমি সতর্ক থাকবে। কাউকে ভুল শিক্ষা দিও না, এতে ভবিষ্যতে তোমারই ক্ষতি হতে পারে। কথাটা বলে নিজাম সমস্ত তথ্য প্রমাণ মিতালিকে দেয়। সব দেখে মিতালি বলে, আমার প্রশ্ন একটা নিজাম, ঝুমুর তো ছোট, ও তো এত কিছু তোমাকে বলতে পারবে না। আমার তো মনে হচ্ছে ভেতরে কেউ নিশ্চয়ই আছে যে এত তথ্য প্রমাণ তোমার হাতে তুলে দিয়েছে। কেউ দেয়নি মিতালি, ভুলটা তো ভুলই হবে। ঝুমুর আমাকে বলেছিল, আমি চেক করে দেখেছি, তাই আমি তোমায় বললাম। বিশ্বাস করা না করা সেটা তোমার ব্যাপার, আমার কিছু করার নেই। তবে এবার তোমায় সতর্ক হওয়া উচিত। তুমি যদি এইভাবে ছাত্রছাত্রীদের ভুল শিক্ষা দাও, ভবিষ্যতে আমার বাচ্চাদের ক্ষতি হতে পারে। নিজাম হাসতে হাসতে কথাগুলো বলে, তাই মিতালি কিছু বলে না। সে চুপ করে ভাবনার জগতে চলে যায়। তা দেখে নিজাম বলে, এটা সামান্য ব্যাপার মিতালি, এতে ভাবার কিছু নেই। ঝুমুর আমাকে কথাটা বলার পর আমি চেক করে দেখেছি, আর কিছু নয়। মন দিয়ে পড়া ও ভবিষ্যতে কাজে লাগবে। এখন চলো, তোমাকে ফুচকা খাওয়াবো, আর তুমি কি গিফট কিনতে চেয়েছো সেটাও কিনে দেব। তারপর দিন ঝুমুর পড়তে এলে মিতালি ঝুমুরকে বলে, ঝুমুর, আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি, তাই তোর কাছে ক্ষমা চাইছি। তুই আমাকে ক্ষমা করে দে, আর ভবিষ্যতে এই ভুল হবে না। আমি চেষ্টা করব তোকে সঠিক শিক্ষা দেওয়ার। সেদিনের মারার জন্য সরি ঝুমুর। ঝুমুর মিতালির কথায় কিছু বুঝতে পারে না, তাই সে অবাক চোখে মিতালির দিকে তাকিয়ে থাকে। মিতালি ঝুমুরের গলাটা টিপে বলল, আমি ভুল করে ফেলেছি, তোর কোনো দোষ ছিল না। অঙ্কটা আমি ভুল শিখিয়েছি, আর তুই তা প্র্যাকটিস করেছিস আর সেভাবেই খাতায় রেখেছিস, তাই স্যার তোকে 0 বসিয়ে দিয়েছে। আর আর এই ভুল হবে না। এবার থেকে আমি সকলকে সঠিক শিখাবো। তোর মন খারাপ করতে হবে না। আমি তোর মাকে কিচ্ছু বলবো না, কেমন? সত্যি বলছেন আপু? মাকে বলবেন না তো? আমি খুব ভয়ে ছিলাম, যদি আপনি মাকে বলে দিতেন তাহলে মা আমাকে আরও মারতো। ঝুমুর মিতালিদের বাড়িতে পড়তে এসেছিল। ছুটির শেষে বাড়ি যাওয়ার সময় সৈকতের সাথে দেখা হয়ে যায়। সৈকত ওকে কিছু খাবার কিনে দেয়। ঝুমুর খুব খুশি হয়। এইভাবে কেটে গেল আরও কিছুদিন। ঝুমুরের সাথে সৈকতের খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। একদিন ঝুমুর সৈকতকে বলল, আপনি যে আমাকে এসব কিনে দেন, কোথায় টাকা পান? কেন গো ঝুমুর সোনা, আমার টাকা থাকতে পারে না? আপনি তো অন্যের বাড়ি থেকে পড়াশোনা করেন, অন্যের আশ্রয়ে থাকেন, কোথা থেকে আপনি টাকা পাবেন? ঝুমুরের কথায় সৈকত হাসতে থাকে।
সে হাসে থামিয়ে বলে, আমার টাকা আছে, তাই তো তোমাকে এইসব কিনে দিই। তোমাকে আমার ভালো লাগে, তুমি খুব মিষ্টি মেয়ে। সমস্যা নেই, তুমি আমাকে তুমি বলেই ডাকবে। তোমার মুখ থেকে তুমি শুনতে ভালো লাগে যে। কিন্তু মা যে বলেছে যারা বড় তাদেরকে আপনি বলে ডাকতে হয়, আর যারা আমার নিজের লোক তাদের তুমি বললে সমস্যা নেই। কিন্তু আমি তো আপনাকে চিনি না, এই তো কদিনের পরিচয়, কি করে তুমি বলবো? এই কদিনের নয় ঝুমুর, প্রায় 1 মাস হতে চললো আমাদের পরিচয় হয়েছে, তাই আশা করি সমস্যা হবে না। তারপর কি যেন বলছিলে, তোমার বান্ধবী তনু কি বলেছে? সৈকতের কথা শুনে ঝুমুর বলতে শুরু করলো, যখন তুমি আমাকে সেদিন ডেকেছিলে, কই গো শুনছো, তোমার সাথে আমার কথা আছে। জানো, কথাটা শুনে সেদিন তনু খুব হাসছিল, বলছিল বর নাকি বউকে এভাবে ডাকে। ওই ভাইয়া কি তোর বর হয়? কথাটা শুনে আমার ওর উপর খুব রাগ ধরছিল। আমরা তো এখন ছোট, বলো আমাদের কি করে বিয়ে হবে? আমাদের এখন পড়াশোনা করতে হবে না, বড় হতে হবে, চাকরি করতে হবে, তবেই তো আমরা বিয়ে করব। তবে জানো, আমার বাবা মাকে এইভাবেই ডাকে। আমার খুব ভালো লাগছিল তোমার ওইভাবে ডাকা। আমি কিছু মনে করিনি, কিছু তো ছিল তোমায় ওইভাবে আমাকে ডাকাতে, আমি ভুলতে পারিনি। মাঝে মাঝে ঘুমের মধ্যেও আমি স্বপ্ন দেখি, আর তোমার মুখটা দেখি, কেউ যেন আমাকে ওইভাবে ডাকছে। কই গো শুনছো? ঝুমুরের কথা শুনে সৈকত বুঝতে পারে সেই ঝুমুরকে বলে, তোমার বান্ধবী তনুকে বারণ করে দেবে ওইসব কথা না বলতে, এসব বলতে নেই। এখন পড়াশোনা করতে হবে, ওইসব নিয়ে ভাববে না, ঠিক আছে? তুমি তো ভালো মেয়ে। তোমার তো সামনে পরীক্ষা, তুমি ভালো করে পরীক্ষা দেবে। ঠিক আছে, আর তুমিও ভালো থাকবে। কথাটা বলে সৈকত সেখান থেকে চলে যায়। আর ঝুমুর সৈকতের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এদিকে বাড়িতেও অশান্তি চলছে। মিতালি তার বাবাকে বলছে, তুমি তাহলে এতদিন এই সংসারে কি করেছো? মেয়েদের বিয়ের জন্য কোনো টাকা পয়সা রাখোনি কেন? কোনো রকম সোনার জিনিস আমাদের নেই, শুধু দুবেলা দুমুঠো খেতে দিলেই মেয়েদের মানুষ করা হয়ে যাবে। আমি তো মাধ্যমিকের পর থেকে প্রাইভেট পড়িয়েই আমার টাকা থেকেই কলেজের খরচ চালাচ্ছি, তুমি তো কখনো দাওনি। আর আজকে শুধু সোনার গয়নার জন্য আমার বিয়েতে তুমি না বলছো? মেয়ের মুখে এই কথা শুনে ফারুক আলীর মুখটা ছোট হয়ে যায়। সে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর বাবার নীরবতা দেখে মিতালি চিৎকার করে বলে, মেয়ের বিয়ের জন্য টাকা পয়সা রাখোনি, এদিকে অনাথ ছেলেকে আশ্রয় দিয়েছো, তার বেলা কোথা থেকে খরচ আসছে? দুবেলা দুমুঠো খাওয়াতে তো পয়সা লাগে, তার উপর পড়াশোনার খরচ। পরের ছেলের জন্য এত দরদ, আর নিজের মেয়ের বেলায় দরদ নেই। পাশের রুম থেকে সৈকত সব শুনতে পায়। কয়েক ঘন্টা পর সৈকত ফাঁকি দিয়ে বেরিয়ে দেখে একটা গাছতলায় ফারুক আলী গালে হাত দিয়ে বসে আছে। সে চাচার কাছে যায় আর বলে, চাচা, এখানে বসে কি ভাবছেন? ফারুক আলী একটু অন্যমনস্ক ছিল। সে সৈকতের কথায় শুনতে পায়নি। সৈকত ফারুক আলীর কাঁধে হাত রেখে বলল, চাচা, আমি আপনাকে কিছু বলছি, আপনি কি নিয়ে এত ভাবছেন? কি ভাববো? আমি একজন অক্ষম পিতা যে নিজের মেয়ের জন্য কিছুই করতে পারিনি। আর কি করে করব? আমাদের তো আর তোদের মতন সম্পত্তি নেই খেটে খাওয়ার। একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম, কত মাইনে পেতাম, সেই টাকায় 4টা পেট। কি করে চালাবো? সব কিছু খরচ করে তো মেয়েদের জন্যই কিছু রাখতে পারি না। আজ তাই তো মিতালি আমাকে এই কথা বলল। চাচা, আমি বুঝতে পারছি না মিতালি কেন হঠাৎ আপনাকে এই কথা বলল। সৈকতের কথা শুনে ফারুক আলী বলল, কি আর বলবো, নিজাম সরকারকে চিনিস তো, ও এখন একটা চাকরি পেয়ে গেছে। আমার মেয়ে মিতালির সাথেও দীর্ঘদিনের একটা সম্পর্ক রয়েছে। ওরা দুজনকে ভালোবাসে, বিয়ে করতে চায়। নিজামের মা মিতালিকে 6 ভরি সোনা দিয়ে সাজিয়ে দিতে বলেছে, কিন্তু আমি আমার মেয়ের জন্য কিছু করিনি। এত ভরি সোনা কি করে দেব? এত সোনার দাম আমি কোথা থেকে পাবো? মিতালি বাড়িতে অশান্তি করছে, আমি বুঝতে পারছি না কি করব।
ফারুক আলীর কথা শুনে সৈকত বলল, চাচা আমি একটা কথা বলবো, আপনি রাখবেন? কি কথা বাবা? আমি আপনাকে টাকা দিচ্ছি, এই টাকায় আপনি মিতালির গয়না গড়িয়ে দিন আর ওর বিয়ের আয়োজন করুন। কি বলছিস তুই? ওই টাকার ওপর কেবলমাত্র তোর অধিকার আছে। তোর বাবা অনেক কষ্ট করে ওই টাকা রেখেছে, যা তোর বাবা মৃত্যুর পর তোর মা পায়, তোর মায়ের মৃত্যুর পর তোর নামে হয়। তোর পড়াশোনার খরচ আছে, আমার মেয়ে বিয়ের জন্য তোকে টাকা খরচ করতে হবে না। না রে বাবা, এই টাকা আমি কোনোদিনও তোর কাছে থেকে নিতে পারবো না। চাচা, মিতালি আমার সম্পর্কে আপু হয়, আমি ওর ভাই। এই বিপদে ভাইয়ের পাশে যদি বোন দাঁড়াবে না তো কে দাঁড়াবে? আপনি কিছু মনে করবেন না, আমি পড়াশোনার খরচ রেখে বাকি টাকা দেব। তারপর আমি একটা পার্ট টাইম জব নিয়ে নেব। আপনাকে চিন্তা করতে হবে না, আমার পড়াশোনার কোনো ব্যাঘাত ঘটবে না। এক ভাই থাকতে তার বোন সোনা না পরে শ্বশুর বাড়ি যাবে, এটা দেখতে কেমন লাগে না? মেয়েদের গয়নাই হলো তার সবচেয়ে মূল্যবান জিনিস। সৈকতের কথায় আপত্তি করে না ফারুক আলী, শুধু বলে, আমি যদি কোনোদিনও ফিরিয়ে দিই সেদিন কিন্তু না বলবি না। তারপর মিতালির সাথে নিজামের বিয়ে হয়। কথাটা ফারুক আলী আর সৈকত ছাড়া কেউ জানে না। মিতালি শ্বশুর বাড়িতে চলে যায়। মিতালি চলে গেলে চৈতালি তাকে অপমান করতে ছাড়ে না। আস্তে আস্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যায়। তারপর সে তার ফারুক চাচার কাছে বলে, চাচা, আমার পরীক্ষা হয়ে গেছে, আমি আর এখানে থাকতে চাই না। আমার একটা পাড়া সম্পর্কের মামা আছে, আমি কালকে তাকে ফোন করেছিলাম, সে আমাকে যেতে বলেছে। ওখানেই থাকবো আমি, এবং কলেজের অ্যাডমিশন নেবার হোস্টেল থেকে পড়াশোনা করব। সৈকতের কথায় ফারুক আলী বলে, কি আর বলবো, তুই সুখী হ, ভালো থাক। সৈকত স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেন ধরবে বলে। ঠিক সেই সময় ঝুমুর তনুকে সাথে নিয়ে স্টেশনে আসে আর সৈকতকে দেখে বলে, তুমি চলে যাচ্ছ, আমাকে বলনি কেন? ভাগ্যিস তনু কথাটা শুনেছিল, তাই তো আমি ছুটে ছুটে এলাম তোমার সাথে দেখা করব বলে। ঝুমুরের কথায় সৈকত বলে, তোমাকে বললে কি করতে, আমাকে যেতে দিতে না? ঠিক তা নয়, তবে তুমি আমাকে বলতে পারতে। জানো আমার কত কষ্ট হচ্ছিল। কষ্ট হচ্ছে কেন? তুমি কি আমায় ভালোবাসো? ঝুমুর বলল, ঠিক তা নয়, তবে তুমি আমাকে বলতে পারতে। জানো আমার কত কষ্ট হয়েছিল। সৈকতের কথা শুনে ঝুমুর কিছুক্ষণ ভাবে। সেটা দেখে সৈকত বলে, কি গো, সমস্যা না, কি হলো, কথা বলছো না? আমি জানি না ভালোবাসা কাকে বলে, তবে তোমাকে আমার ভালো লাগে। যদি একদিন তোমাকে দেখতে না পাই, আমার আমার কেমন কষ্ট হয়। আমি মিতালি আপুদের বাড়ি পড়তে গিয়ে রোজ তোমাকে দেখতাম, আর তো আমি তোমায় দেখতে পাবো না, তাই আমার কষ্ট হচ্ছে। তোমার কোনো ফটো নেই, আমাকে একটা দেবে? ঝুমুরের কথায় সৈকত কিছু বুঝতে পারে না। তারপর বলে, আমার ফটো নিয়ে তুমি কি করবে? তোমাকে রোজ দেখব। কেন দেখবে? তা তো আমি জানি না, কিন্তু তোমাকে ভালো লাগে, তোমাকে আমি মিস করি, তাই বলছিলাম। সৈকত বুঝতে পারে ঝুমুরের অনুভূতি, তাই সে ঝুমুরকে বলে, কিছুদিন অপেক্ষা করো ঝুমুর, আমাদের আবার দেখা হবে। আমি তো পড়াশোনা করতে যাচ্ছি, আর তুমিও পড়াশোনা করো। আর তোমাকে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, যখন তোমার মন কেমন কেমন করবে তখন তুমি আমাকে ফোন করবে। আমার তো এখন ফটো তোলা নেই, তাই আমি তোমাকে দিতে পারছি না, কেমন? সৈকতের কথায় ঝুমুর কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, জানো আমার কিন্তু ফোন নেই, আর ফোনে হাত দিলে মা বকে, তাহলে আমি তোমাকে কি করে ফোন করব? সেটা তো একটা বিষয়, তাহলে কি করা যায় ঝুমুর সোনা? আমি কি করে বলবো তুমি আমার চেয়ে কত বড়? তুমি বলো, আমি কি করে তোমার সাথে কথা বলবো? ঝুমুর একটা সরল সাদাসিধা মেয়ে। সৈকতের অনেক দিনের আগে ঝুমুরকে ভালো লেগেছিল, কিন্তু এখন এইসব নিয়ে ভাবলে হবে না, আগে স্বপ্ন পূরণ করতে হবে।
নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করতে হবে। আর এই মেয়েটার বড় হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। বড্ড সহজ সরল মেয়েটা। সৈকত কিছুক্ষণ ঝুমুরের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, চুমুসোনা, তুমি ফোন করতে পারো তো? পারি তো। আমি একটা জিনিস দেবো তোমাকে, তুমি কিন্তু কাউকে বলবে না, তোমার বন্ধুকেও বলবে না, তাহলে আমি তোমায় দেব না। আগে তোমাকে প্রমিস করতে হবে। প্রমিস করছি কাউকে বলবো না। তরু তো অনেক দূরে দাঁড়িয়ে আছে, ও তো আমাদের কথা শুনতে পাচ্ছে না। কি দেবে তুমি আমায়? তোমাকে ছোট্ট একটা ফোন কিনে দেবো। তুমি সেই ফোন থেকে আমাকে ফোন করবে প্রতিদিন, সপ্তাহে একদিন, আর সেটা হলো রবিবার। ওই দিন তো ছুটির দিন, ওই দিন তুমি আমাকে ফোন করবে। তোমার কোনো অসুবিধা আছে যদি আমি ফোন কিনে দিই তোমায়? কিন্তু মা তো সব জেনে যাবে, আমি ফোনটা লুকিয়ে কোথায় রাখবো? যদি জানতে পেরে আমাকে বকাবকি করে, তার চেয়ে তোমাকে ফোন কিনে দিতে হবে না। তুমি নাম্বারটা দাও, যদি কখনো সুযোগ পাই লুকিয়ে লুকিয়ে আমি তোমায় ফোন করব। ঝুমুরের কথা শুনে সৈকত হাসে। তারপর সে বলে, ঠিক আছে ঝুমুসোনা, এই নাও আমার নাম্বার। এটা কিন্তু হারিয়ে ফেলবে না। এটা যদি হারিয়ে ফেলো তাহলে আর আমার সাথে কথা বলতে পারবে না। না না, হারিয়ে ফেলবো না। আমি এমন জায়গায় লুকিয়ে রেখে দেব যাতে কেউ খুঁজেই না পায়, শুধু আমি জানবো। জানো তো, আমার ভাইটা খুব দুষ্টু। ও যদি জানতে পেরে যায় তাহলে মাকে বলে দেবে, মা আমাকে বকবে। আমি আমি ঠিক রেখে দেব। তুমি ভালো থাকবে আর সাবধানে থাকবে। তুমি সাবধানে থাকবে। আমার যাওয়ার ট্রেন চলে এসেছে, তুমি আর এখানে দাঁড়াবে না, সোজা বাড়িতে চলে যাবে। শোনো। ঝুমুরের কথা শুনে সৈকত চোখের ইশারা করে কি জানতে চায় ঝুমুর বলে, একবার ওইভাবে ডাকো আমাকে, আমার শুনতে ভালো লাগে। ঝুমুরের কথায় সৈকত বুঝতে পারে সে বলে, পিচ্চি, তোমাকে আমি সারা জীবন ওভাবেই ডাকবো, শুধু একটু অপেক্ষা করো। কই গো, শুনছো? সৈকত শহরে চলে যায় পড়াশোনা করতে। ঝুমুর কিন্তু ফোন করে না। সৈকত অপেক্ষা করতে থাকে, কিন্তু ঝুমুরের ফোন আসে না। নানা কাজে সৈকত ব্যস্ত হয়ে যায়। সে গ্র্যাজুয়েশন পড়ার সাথে সাথে একটা পার্ট টাইম জব করে। এইভাবেই কেটে যায় 10টা বছর। সেই দিনে সৈকত আজকের 30 বছরের যুবক। হ্যালো, আমি কি সৈকত আহমেদের সাথে কথা বলছি? সৈকত তখন ঘুমিয়েছিল। খুব সকালে ফোন বাজায়। সে ঘুম থেকে উঠে পড়ে এবং ফোনটা রিসিভ করে, কিন্তু ওপাশ থেকে তার পরিচিত কণ্ঠস্বর শুনতে পায়, কিন্তু সে মনে করতে পারে না। তারপর সে বলে, হ্যাঁ, আমি সৈকত কথা বলছি। আপনি কে বলছেন? সৈকতের কথা শুনে তার চাচি মায়া বেগম কাঁদতে থাকে আর বলে, সৈকত, আমাকে চিনতে পারিস না? আমি তোর চাচি মায়া বেগম। সেই যে অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেলি, আর তো ফিরে এলি না। তুই জানিস আমার উপর কত ঝড় চলে গেছে? তুই ফিরে আয় না রে বাবা। তোর চাচা 2 দিন আগে মারা গেছে। নিধি কোথায় হারিয়ে গেছে। মেয়ের শোকে সামলাতে না পেরে তোর চাচা মারা যায়। আর তোর ভাই রাজু খারাপ ছেলেদের সাথে মিশে বখাটে হয়ে গেছে। একমাত্র তুই আমাদের ভরসা। তুই এই বংশের উপযুক্ত উত্তরাধিকার। তুই ফিরে আয় না বাবা। এই সম্পত্তিকে দেখাশোনা করবে আমি, এর ভার সহ্য করতে পারবো না। তোর বাবা অনেক কষ্ট করে এই সম্পত্তি তৈরি করেছে। তোর চাচা সে তার মতন করে বাঁচিয়ে রেখেছে, কিন্তু আর মনে হচ্ছে পারবো না। তুই ফিরে আয় না রে বাবা। চাচির কথা শুনে সৈকতের ঘুম ছুটে যায়। সে চাচিকে বলে, চাচি, নিধি কোথায় হারিয়ে গেছে? আর চাচা নেই? আমি জানি না বাবা, তুই ফিরে আয়। তুই তোর বোনের খোঁজ কর, তোর ভাইকে স্বাভাবিক জীবনে তুই ফিরিয়ে আন। তোর চাচা তো চলে গেল, এবার আমার পালা। আমি আর বাঁচতে চাই না রে বাবা। আমার মনের উপর দিয়ে এত ঝড় যাচ্ছে, আমি যে সইতে পারছি না। চোখের সামনে তোর বাবাকে মরতে দেখলাম, তোর মাও চলে গেল, তোর চাচা
সেও আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। আর আমার মেয়েটা কোথায় হারিয়ে গেল? আর আমার ছেলে, সে তো এখন একটা গুন্ডা হয়ে গেছে। সংসারে কিছু কাজ করে না, সব কিছু উড়িয়ে দিচ্ছে। আর তোকে আমি কি বলবো, তুই শুধু ফিরে আয় রে বাবা। চাচির আহ্বানে সৈকত আর না করতে পারে না। সে চাচিকে আশ্বস্ত করে বলে, 1 সপ্তাহ পর আমি বাড়ি যাচ্ছি, তুমি চিন্তা করবে না চাচি। তুই ফিরে আয় না রে বাবা, আমি আর কিছু চাই না। 1 সপ্তাহ পর সৈকত বাড়ি যায় আর দেখেই সৈকতকে ধরে কাঁদতে থাকে আর বলে, বাবা তুই এসেছিস? তোর চাচা ইদানিং তোর কথা খুব বলতো। মাথার উপর বড় ভাই থাকলে ছোট বোন যে কতটা নিরাপদ থাকতে পারে, নিধি সেটা বুঝলো না। নিধি অমানুষের মতন কাজ করলো। সে তার বড় ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। ওই মেয়ের ভালো হবে না, তুমি দেখবে বাবা। চাচি, তুমি আর কান্নাকাটি করবে না, আমি তো ফিরে এসেছি, এবার সব ঠিক হয়ে যাবে। তুমি এবার বলবে নিধি কোথায় চলে গেছে। সৈকতের কথা শুনে তার চাচি মায়া বেগম বলল, নিধি একটা ছেলেকে ভালোবাসতো, তার নাম ইকবাল খান। তার বাবা রাজনীতি করে, এলাকায় তাদের দাপট আছে। সেটা আমি জানতাম না। আমাকে যখন বললো তোর চাচা যে, আমি নিধিকে জিজ্ঞাসা করলাম, সে বললো এসব মিথ্যা কথা। আমি তোর চাচাকে বললাম মেয়ে বড় হয়েছে, এবার বিয়ে দিতে হবে। কিন্তু যেদিন নিধিকে দেখতে আসবে ছেলের বাড়ির লোক, সেই রাতের থেকে নিধিকে খুঁজে পাওয়া যায়নি। তার পরিবর্তে একটা চিঠি ছিল, সেখানে লেখা ছিল, আমাকে খোঁজার চেষ্টা করবে না, আমি ইকবালের সাথে চলে যাচ্ছি। আমরা সবাই ইকবালদের বাড়িতে গেলাম, কিন্তু দেখলাম ইকবাল বাড়িতেই আছে। ইকবাল বলল, আপনার মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আপনি কেন এসেছেন আমাদের বাড়ি? ওরা তোর চাচাকে খুব অপমান করলো। ইকবাল তোর চাচাকে ঠেলে ফেলে দিল। এই ঘটনা তোর চাচা খুব আঘাত পায়। বাড়িতে এসে তার জ্বর হয়। জ্বরের মধ্যে 2 দিন খুব ভুলভাল বকতে থাকে, শুধু বলে, নিধি সৈকতের সাথে যেটা করেছিল ওটা ঠিক কাজ করেনি। সৈকত ওর বড় ভাই ছিল, মেয়েটার কি করে ভালো হবে? তুমি সৈকতকে ফোন করো, ওকে আসতে বলো, আর যেখান থেকে হোক বোনকে খুঁজে নিয়ে আসতে বলো। ও যতক্ষণ না ওর বোনকে ক্ষমা করবে, নিধির ততদিন ভালো হবে। আমি বুঝতে পারিনি তোর চাচা এত তাড়াতাড়ি চলে যাবে। আমি তোকে খবর দিব কি তার আগে তোর চাচা? কথাটা বলতে পারে না, তার আগেই মায়া বেগম কান্নায় ভেঙে পড়ল। চাচিকে সান্ত্বনা দিয়ে সৈকত বলল, চাচি, ইকবাল বলতে মনসুর খানের ছেলে? হ্যাঁ রে, ওর বড় ছেলে। মনসুর খান রাজনীতি করে। আমাদের বাড়ি থেকে কিছুটা যেতে হবে ওদের বাড়ি। নিধি যে চিঠিটা লিখে গিয়েছে সেটা নিয়ে তোমরা থানায় যাওনি? কি করে যাবো? ইকবালদের বাড়ি থেকে অপমান হয়ে ফিরে এসে তোর চাচা তো জ্বরে পড়লো। তারপর তোর চাচা চলে গেল। থানায় যাওয়ার সময় পেলাম কোথায়? আর থানায় গিয়ে কোনো লাভ হতো না। ওর বাবার কথায় থানার দারোগা উঠে বসে। আর রাজু, সে তো একটা অযোগ্য ছেলে। অযোগ্য, ভয়ে কোনো ক্ষমতা নেই। তুই বাবা তোর বোনকে খুঁজে নিয়ে আয় না। ও যে অন্যায় করেছে, আমি তার জন্য তোর কাছে ক্ষমা চাইছি। তুই ওকে ভুল বুঝে ওর থেকে দূরে সরে যাস না। তুই তো শহরে থাকতিস, অনেক পড়াশোনা করেছিস, আমি জানি সেটা। তুই যোগাযোগ না রাখলে ও ফারুক ভাইয়ের কাছ থেকে আমি খবর পেয়েছি। ভাই আমাকে ফোন নাম্বার দিয়েছিল, তাই তো তোকে ফোন করতে পারলাম। চাচি, রাজু কোথায়? ওর কথা আর বলিস না, ওর থাকা আর না থাকা সমান। তুমি রাজুকে আমার সাথে দেখা করতে বলবে, আর নিধি যে চিঠিটা দিয়ে গেছে তুই সেটা আমাকে দেবে। তার পরের দিন সৈকত রাজুকে নিয়ে থানায় যায়। থানায় তখন ওসি সায়ন তালুকদার ডিউটিতে ছিল। সৈকত চিঠিটা ওসিকে দেখায় আর বলে, দেখুন, এই চিঠিটা আমার বোন লিখেছে। আর 1 সপ্তাহ আগে ও বাড়ি থেকে চলে যায়। যার সাথে চলে যায় এখানে তার নাম ছিল।
সেই মতো আমার চাচা চাচি ইকবালদের বাড়ি গিয়েছিল, কিন্তু ইকবাল আমার চাচাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। সেই অপমান সহ্য করতে না পেরে আমার চাচা অসুস্থ হয়ে পড়ে, তারপর আমার চাচা মারা যায়। সেই কারণে আমার বাড়ির লোক থানায় আসতে পারেনি। আপনি অবিলম্বে ওকে জিজ্ঞাসাবাদ করুন আমার বোন কোথায় আছে। সৈকতের কথায় ওসি সায়ন তালুকদার রেগে যায় আর বলে, এই চিঠিটা আপনার বোন লিখেছে, তার প্রমাণ কি? আর আপনি যে ইকবালদের নামে মিথ্যা কথা বলছেন না, সেটা আমি বিশ্বাস করব কি করে? সায়ন তালুকদারের কথায় সৈকত রেগে যায়, তবু মাথা ঠান্ডা করে বলে, আমাদের বাড়ির মেয়ে চলে গেছে, আমরা কি মিথ্যা কথা বলছি? আমরা আরও খাতা দেখাচ্ছি, আপনি আমার বোনের হাতের লেখা চেক করুন। এখানে এসব কথা বললে হবে না, আমাদের অত সময় নেই। আপনার বোন কোন ছেলের সাথে নিশ্চয় ভেগে গেছে, আর আপনি ইকবালের মতন ভালো ছেলেটার নামে বদনাম করছেন। আপনার বোনের চরিত্র দোষ আছে, ভালো করে খবর নিন। তার মানে আপনারা ব্যবস্থা নেবেন না, তাই তো? না, আমাদের অত সময় নেই, ফালতু ঝামেলা নিয়ে মাথা ঘামায় না। আপনি এখন আসতে পারেন, আর কখনো আমাদের বিরক্ত করবেন না। যদি করেন তাহলে আপনাকে জেলে ঢুকিয়ে দেবো, যাতে জীবনে আপনি ছাড়া না পান। আপনার নামে কেস করব। তাহলে আপনাদের এটাই শেষ কথা? কতবার বলবো তোকে একটা কথা? সৈকত কিছু না বলে সেখান থেকে চলে আসে। বাড়িতে এসে রাজু তার মাকে বলে, বেশ তো বলেছিলে, সৈকত এসে গেছে, ও নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবে, কিন্তু কি করলো ঘোড়ার ডিম? ছেলের কথা কিছু বুঝতে না পেরে মায়া বেগম বলল, কি হয়েছে কি রাজু, কেন এই কথা বলছিস? আজকে জোর করে তুমি ভাইয়ার সাথে আমাকে থানায় পাঠালে, কিন্তু কী লাভ হলো বলো? থানার ওসি সায়ন তালুকদার ভাইয়ার কথা শুনলো না, ভাইয়াকে অপমান করলো, বলল আপনার বোন কারোর সাথে নিশ্চয়ই পালিয়ে গেছে, চরিত্রহীন। আর আপনি ভালো ছেলেটার নামে দোষ দিচ্ছেন। হাতের লেখাটা যে আপনার বোনেরই, তার কি প্রমাণ আছে? আরও কত কথা বলল ভাইয়াকে, শেষমেশ ভাইয়া অপমানিত বোধ করায় আমাকে নিয়ে সেখান থেকে চলে এলো। তারপরের দিন থানায় ওসি সায়ন তালুকদার তখন ডিউটিতে ছিল। ইকবাল খান সায়নের সাথে আড্ডা দিচ্ছিল। ঠিক তখনই থানার সামনে ডিএম এর গাড়ি আসে। ডিএম রাজেন ওমর শেখ সায়নকে বলে,